উনি বাংলাদেশের এত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে বসে থেকে উনি বাংলাদেশের মানুষের দায়িত্ব নেয় নাই। উনার মতো কাপুরুষ সারা বাংলাদেশের দ্বিতীয়টা নাই। এই একই যুক্তিতে ডক্টর ইউনূস অসম্মানের যোগ্য। এবং এইখানে এই জনাব তারেক রহমান, এইটাও উনি নিশ্চয়ই ভুলে যাবেন না, জনাব তারেক রহমানকে যে এই যে রাষ্ট্রপতি, যেই রাষ্ট্রপতি শেখ হাসিনা সরকারের বৈধতা দিয়েছে, শেখ হাসিনাকে সমস্ত শেখ হাসিনার অপকর্মকে বৈধতা দিয়েছে, সেই একই বৈধতার সাথে এইটাও ইনভলভ করে যে উনার মাকে বিনা চিকিৎসায়, সুচিকিৎসার অভাবে বাংলাদেশে অপচিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়েছে এবং তারেক রহমান বাংলাদেশে ফেরত আসতে পারে নাই। উনি নিজের রাজনীতিটা করতে পারেন নাই, উনার নিজের। প্রথমে আমার জানার ইচ্ছা হচ্ছে এই জমির মালিক কারা? যদি সরকারি জমি হয় তাহলে সম্পূর্ণভাবে সরকারি জমি থেকে এই অফিসগুলিকে উচ্ছেদ করে দেওয়া উচিত, কারণ সরকারি জমিতে কেউ তার পার্টি অফিস করতে পারে না। আমরা দেখেছি বিভিন্ন সরকারের সময় ফুটপাতের পাশে, খাস জমিতে, সরকারের জমিতে, খেলার মাঠের কোনা দিয়ে, এরকম বিভিন্ন জায়গাতে এজমালি সম্পত্তি যেগুলি বা যেগুলি জনগণের সম্পত্তি, সেখানে এই ঘর বাড়িগুলি তৈরি করে একটা অফিস তৈরি করা হয়েছে এবং এই অফিস তৈরি করার প্রক্রিয়াটা অধিকাংশ জায়গায় দখলে। সরকারের সহযোগিতা ছাড়া আওয়ামী লীগ অফিস খুলতে পারে না, এটা জনগণ সাদা চোখে বোঝে। এবং সরকার যদি বলতে চায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্য আপনি বলছেন যে এইটা তারা সহযোগিতা করতে চায় না, এই ধরনের তো নিয়ে একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে চাচ্ছেন। একটা সরকার মাত্র 1 সপ্তাহের মতো হয়েছে, তারা 1 সপ্তাহ 10 দিনের মতো হয়েছে তারা দায়িত্ব হয়তো পেয়েছেন, জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে, কিন্তু জনগণ কি তাদেরকে এই ম্যান্ডেট দিয়েছে যে তারা আওয়ামী লীগের পুনর্বাসন করবে? তারা যদি সহযোগিতা না করে থাকে, তারা প্রশ্নবিদ্ধ হওয়ার মতো কাজ কি করার কথা? এটা আমার প্রশ্ন। আমার সহ আলোচক জনাব আব্দুল নূর তুষার সাহেব খুবই স্পষ্ট প্রশ্ন করেছেন যে আইনের চোখে যদি অভিযুক্ত তার অপরাধ প্রমাণিত না হয় তাহলে তাকে দোষী সাব্যস্ত করা যায় কিনা, এবং তাদের যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আছে সেইটা কতটা লিগালি ভ্যালিড। আমি যেহেতু একজন আইনজীবী, আমি আইনের ব্যাখ্যাটুকু আগে দেই, তারপর বাকিটুকু বলছি। আওয়ামী লীগ হত্যাযজ্ঞ চালিয়েছে কি চালায় নাই, এটা তো সবাই সাদা চোখে দেখতে পেয়েছে, তাই না? তারা স্পষ্ট নির্দেশনা দিয়ে এতগুলো মানুষকে হত্যা করেছে এবং এখন পর্যন্ত তাদের হত্যাযজ্ঞের যেই প্ল্যানিং, সেটা ওপেন অ্যান্ড ক্লিয়ার টু এভরিওয়ান। শেখ হাসিনা নিজে বলেছে যে আগের আমলে উনি উন্নয়নের পরিকল্পনা করেছেন এবং এখন উনি মাঠ সাফ করার পরিকল্পনা করবেন। তো এই জায়গায় এসে আদালত কি করতে পারে সেইটার বক্তব্যটা আমি আপনাকে স্পষ্ট করছি। ধরেন একটা জমি জমা নিয়ে বিরোধের মামলা, দুই পক্ষে দাবি করছে, দুই পক্ষ এই জমিটা দুই পক্ষেরই, তখন কোর্ট কিন্তু ইন্টারিম অর্ডার দিতে পারে এবং ওই জমির ফার্দার কোনো ট্রান্সফার বা কোন জমি নিয়ে স্থিতাবস্থা দেয়া, যে জমি যে যার দখল আছে তার দখলেই থাকবে, এটাও দিতে পারে। অথবা জমি কারো কাছে বিক্রি করতে পারবে না, সেই স্টে অর্ডারও দিতে পারে। এটা তো প্রচলিত। একটা বিচার চলমান থাকা অবস্থায় একটা স্টে অর্ডার দেয়া যেমন প্রচলিত একটা ব্যবস্থা, একইভাবে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে যখন একটা বিচার প্রক্রিয়া চলমান আছে, যেটা দৃশ্যত সারা বাংলাদেশের মানুষ খালি চোখে দেখেছে যে কিভাবে শেখ হাসিনার নির্দেশে হেলিকপ্টার থেকে গুলি করে নিরীহ শিশুকে পর্যন্ত হত্যা করা হয়েছে, সেই বিচারটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদেরকে কার্যক্রম নিষিদ্ধ করা, এটা আইনগতভাবে একটা প্রচলিত প্রথা। এটা হচ্ছে একটা প্রশ্নের উত্তর। দ্বিতীয় যেটা বক্তব্য, সেটা হচ্ছে আওয়ামী লীগের প্রতি আপনি সহিংস হতে পারেন কিনা। যেইটা নিয়ে বলা হচ্ছিল যে 32 ভাঙ্গা, ইউনূস সরকারের আমলে নানানভাবে নানান লোক মব ক্রিয়েট করা নিয়ে নানান জায়গায় কথা হচ্ছে। আমি কিন্তু প্রথম থেকে এখন পর্যন্ত এনসিপি থেকে আমরা বারবার করে বলেছি, শুরুতে ইন্টারিম গভর্নমেন্ট এই প্রথম যখন দায়িত্ব নেয় তখন আইন শৃঙ্খলার আসলে কোনোভাবেই তারা কন্ট্রোল নিতে পারে নাই, কিন্তু পরবর্তীতে ইন্টারিম গভর্নমেন্টের এটা দায়িত্ব ছিল আইন শৃঙ্খলা কন্ট্রোল করা এবং এই যে কোনো জায়গায় যে কোনো কিছু হলেই যে একটা বিশৃঙ্খলাময় পরিস্থিতি তৈরি করা এবং আইন নিজের হাতে তুলে নেওয়া, এটা স্টপ করা তাদের দায়িত্ব ছিল, যেটা তারা ব্যর্থ হয়েছে। এবং আমরা বারবারই মানুষকে বলেছি যে এই যে ধরেন কিছু হলেই এনসিপির উপরে দায় চাপিয়ে দেওয়া হয়, কিন্তু আমরা যে আইন বহির্ভূতভাবে কাউকে হত্যাযোগ্য করে তোলা বা কারোর প্রতি সহিংসাচরণ করার বিরুদ্ধে, এটা আমরা বারবার স্পষ্ট করেছি। শুধু তাই না, আমরা এটাও বলেছি যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের মাধ্যমে যারা আওয়ামী সমর্থক বা আওয়ামী লীগ যারা করেছে তাদের মধ্যে যারা সত্যিকারের দোষী, তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে এবং বিচার কার্যক্রম শেষ হওয়ার পরবর্তীতে তাদেরকে কিভাবে সোসাইটিতে রিইনস্টেট করা হবে, সেইটার কি প্রক্রিয়া হবে, সেইটা নিয়ে যাতে আলোচনা হয়, সেই দ্বার যাতে উন্মোচন হয়, সেই কথাটা আমরা বারবার উল্লেখ করেছি। আপনি দেখেন যেই কথাটা তুষার ভাই বলছিলেন, আমার না একটু দুঃখ লাগে। ধরেন আমরা
কিছু জায়গায় একেবারে জিরো টলারেন্স না দেখালেই না। আপনি নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আপনি হাসনাত আব্দুল্লাহ বলেন, সালেউদ্দিন সিফাতের কথা বলেন, আপনি তাদের কথা ফেলে দিতে পারবেন না। আপনি যেই কথাটা বলছেন যে অমুক অভিযুক্ত, কিন্তু তার নামে এখনো বিচার কার্যক্রম শেষ হয়নি দেখে আমি তাকে দোষী সাব্যস্ত করতে পারি না। যেই ফয়সাল অস্ত্র মামলায় অভিযুক্ত ছিল তার জামিন করানো হয়েছে এবং বের হয়ে সে কি করেছে? বের হয়ে সে হাদিকে হত্যা করেছে। সেই লোক একই দিনে হত্যা করে কার সহযোগিতায় এই বর্ডার ক্রস করেছে সেইটাও দেখার বিষয়। আমরা কিন্তু সেইটা স্পষ্ট না, কাদের সম্পৃক্ততা ছিল সেইটাও স্পষ্ট না, সেইটা নিয়ে আমরা দাবি তুলেছি। কিন্তু আপনি যখন একজন অপরাধীকে বারবার তার অপরাধের মাত্রা বিচার না করে তাকে যখন খোলা মাঠে অপরাধ করতে ছেড়ে দিবেন, তখন অপরাধের মাত্রা বাড়তেই থাকবে। পরশুদিন রাতের ঘটনা বলি, জনাব সালেউদ্দিন সিফাত আমাদের দলের যুগ্ম সদস্য সচিব, উনি 21শে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন, ধরেন আমি যদি আমার পেশাজীবী সংগঠনের কথাই বলি, আওয়ামী লীগের যে সংগঠনের নাম ছিল সেটা ছিল বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। তার আগে তার আরেকটা ইয়ে ছিল সম্মিলিত আইনজীবী পরিষদ, ওইটা আওয়ামী লীগ সমর্থিত একটা আইনজীবী পরিষদ। উনারা ফুল দিতে গিয়েছেন শহীদ মিনারে, যে কেউ ফুল দিতে যেতে পারেন, এই বিষয়ে কিন্তু আমার কোনো আপত্তি নাই। এটা মানুষের কাছে ভুল মেসেজ যেতে পারে। আমার যারা সুপ্রিম কোর্টে যারা আমার সহকর্মী আছেন তারা আমাকে, আমি দেখলাম যে ফেসবুকে এটা লিখেছি বলে আমাকে ভীষণভাবে গালাগালি করছে। ধরেন তারা যে পেশা 5ই আগস্টের পর থেকে একেবারে হাতে গোনা যারা অন্যায় অপরাধ করেছে তারা ছাড়া সুপ্রিম কোর্টের সমস্ত আওয়ামী সমর্থিত আইনজীবীরা কিন্তু প্র্যাকটিস করছে। একটা একদম স্পেসিফিক্যালি যারা ভোট চুরি করা, সহিংসতা করা এগুলোর সাথে জড়িত ছিল না, তারা ছাড়া আওয়ামী লীগ সমর্থিত প্রত্যেকটা আইনজীবী কিন্তু সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছে এবং তাদের কারোর সাথে আমরা কেউ কখনোই দুর্ব্যবহার করি নাই। আমার প্রশ্ন হচ্ছে তারা যখন ফুল দিতে গিয়েছে সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। একজন সাধারণ মানুষ উনি লিখেছে, ওখানে একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিলেন, যে উনি ওনার আবেগের জায়গা থেকে লিখেছেন যে এইখানে আওয়ামী লীগ ফুল দিতে আসতে পারবে না, এরকম কিছু একটা। সেইখানে আওয়ামী লীগের কয়েকজন তার সাথে যেই আচরণ করেছে, যেই দুর্ব্যবহার করেছে এবং যেই সহিংস আচরণ করেছে সেইটা নিয়ে জনাব সালেউদ্দিন সিফাত প্রশ্ন তুলেছিলেন। শুধুমাত্র এইটা করার কারণে সালেউদ্দিন সিফাতকে যেইভাবে সেই রাতে হত্যাযোগ্য করা হয় এবং তার নামে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ কর্মীরা ফেসবুকে পোস্ট দিয়ে তার ব্যক্তিগত পরিচয়, ফোন নাম্বার, তার বাবার নাম, তার বাড়ির ঠিকানা এবং প্রত্যেকটা জিনিস পাবলিক করে দেয় এবং তাকে হত্যা করার হুমকি প্রদান করা হয়। শুধু তাই না, আমরা আজকে পর্যন্ত, এখন পর্যন্ত আমি যেখানে বসে আছি এখন পর্যন্ত তার মোবাইলে অজস্র ফোন, অজস্র থ্রেটস আসছে। আমাদের অপরাধ একটাই, যে আমরা মানুষকে একত্রিত করার জন্য ওই যে হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি ফেসবুকে কেন লিখে? কারণ ওই ফেসবুকটা মানুষ দেখে। ফেসবুকের রাজনীতি করে যখন মিথ্যা প্রচারণা করা হয় এবং ফেসবুকে যখন সরকার বিরোধী কথা বলার কারণে শেখ হাসিনা মানুষকে তুলে নিয়ে যায়, তখনও কিন্তু মানুষ চুপ ছিল। কিন্তু এই ফেসবুকের রাজনীতি দিয়েই কিন্তু গণ অভ্যুত্থানে মানুষগুলো একত্রিত হয়েছিল বলে এই ফেসবুককেই বন্ধ করতে হয়েছিল। সুতরাং ফেসবুকে আন্দোলনটা, আমি ব্যক্তিগতভাবে শুধু ফেসবুকের আন্দোলন হোক এটা আমি না চাইলেও ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ চলবে এবং মানুষকে সেইটার বিষয়ে সচেতন করার রাজনীতিটা চলবেই। কারণ এইটাই বাংলাদেশের মানুষ অভ্যুত্থানের সময়ও শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে যে সাহসটা জুগিয়েছিল এই সোশ্যাল মিডিয়ার কারণেই হয়েছিল এবং এই সোশ্যাল মিডিয়া বন্ধ করার কারণে মানুষ পথে নেমে এসেছিল। এক, দ্বিতীয় হচ্ছে শ্রদ্ধা অশ্রদ্ধা করার যে বিষয়টা এসছে, যেই রাষ্ট্রপতিকে আপনারা শ্রদ্ধা করতে বলেছেন, যখন এতগুলো মানুষকে রাষ্ট্রপতি এগুলো শ্রদ্ধা করতে বলে নাই। আমি বলি, ধরেন এই রাষ্ট্রপতিকে তো আমি রাষ্ট্রপতি মানতে চাই না, তার তো আমি অপসারণ চেয়েছিলাম, তাকে কেন বসিয়ে রাখা হলো? করেন নাই কেন? এই রাষ্ট্রপতির অপসারণ তাকে করা হয় নাই শুধুমাত্র, আমি উত্তর দিচ্ছি, তথ্য উপদেষ্টা ছিল মাহফুজ। ধরেন উত্তরটা আমাকে দিতে দেন, তাহলে আমি বলতে পারবো। সেও তো বলেন, আপনারা কথা বলার সময় কিন্তু আমি কিছু বলিনি। আমি আমার বিরুদ্ধে যত অভিযোগ, ধরেন ইউনূস সরকারের, তুষার ভাই যখন কথা বলছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি ওনার যত অভিযোগ, অনেক অভিযোগ তো আমরাও সাবস্ক্রাইব করি, কিন্তু দিন শেষে অভিযোগের খাতাগুলো শেষে এসে এনসিপির খাতায় উনি তুলে দিলেন। উনি বললেন যে নিজেদের পছন্দের ইন্টারিম বলে আমরা উনাদের সবকিছু এইভাবে মেনে নিয়েছি বা উনাদের দিয়ে এই ধরনের কাজ করানোর চেষ্টা করেছি, কিন্তু উনি একটা বার বলে নাই যে ইন্টারিম সরকারের মধ্যে বিএনপিরও পার্ট ছিল, অন্যান্য রাজনৈতিক দলেরও সম্মতিতে ইন্টারিম গভর্নমেন্টের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড চলেছে এবং যার প্রতিফলন এখন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সেই ইন্টারিম সরকারেরই লোক, সেইটা কেউ বলে না। দিন শেষে এনসিপির উপর দোষ চাপানোটা খুব সহজ। এই রাষ্ট্রপতিকে তো আমি রাষ্ট্রপতি মানি না,
এই রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি যে নির্বিচারে এতগুলো নিরস্ত্র মানুষকে হত্যা করার সময় সে ওই রাষ্ট্রপতির বাণীর কথা বলছেন, তখন উনার বাণী কোথায় ছিল? তখন বিচারের বাণী নিভৃতে কেঁদেছে এবং উনি অন্ধকারে উনি লুকিয়েছিলেন, উনার বাসভবনে উনি লুকিয়েছিলেন। তখন উনি জনগণের জন্য উনার বয়ান কোথায় ছিল? তখন এই সুশীল ব্যক্তিরা কোথায় ছিল? তখন কেন তারা প্রশ্ন করে নাই যে যেই রাষ্ট্রপতি জনগণের জন্য স্পিক আপ করতে পারে না, উই ডোন্ট ওয়ান্ট টু সি হিম অ্যাজ আওয়ার প্রেসিডেন্ট এনিমোর, হি ইজ নো মোর আওয়ার প্রেসিডেন্ট। এই যে পদবি, উনার বাকস্বাধীনতা, এই বাকস্বাধীনতা জনাব তারেক রহমানকে কি শেখ হাসিনা দিয়েছিল বিগত 17 বছর? তারেক রহমানের বন্দনায় উনি ভেসে যাচ্ছেন, কারণ তারেক রহমান সাংবিধানিক কন্টিনিউইটির নামে এই রাষ্ট্রপতিকে, আপনার কথা বলিনি, চুপ্পু সাহেবের কথা বলেছি, উনি তো তারেক রহমানের বন্দনায় ভেসে যাচ্ছেন। গতকাল উনার ইন্টারভিউটা তো আমিও পড়েছি যে তারেক রহমান উনাকে খুবই সম্মান দিয়েছে আর সবাই অন্যরা উনাকে খুব অসম্মান করেছে। উনি তো অসম্মানের যোগ্য, কারণ উনি বাংলাদেশের এত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে বসে থেকে উনি বাংলাদেশের মানুষের দায়িত্ব নেয় নাই। উনার মতো কাপুরুষ সারা বাংলাদেশের দ্বিতীয়টা নাই। এই একই যুক্তিতে ডক্টর ইউনূস অসম্মানের যোগ্য। এবং এইখানে এই জনাব তারেক রহমান, এইটাও উনি নিশ্চয়ই ভুলে যাবেন না, জনাব তারেক রহমানকে যে এই যে রাষ্ট্রপতি, যেই রাষ্ট্রপতি শেখ হাসিনা সরকারের বৈধতা দিয়েছে, শেখ হাসিনাকে সমস্ত শেখ হাসিনার অপকর্মকে বৈধতা দিয়েছে, সেই একই বৈধতার সাথে এইটাও ইনভলভ করে যে উনার মাকে বিনা চিকিৎসায়, সুচিকিৎসার অভাবে বাংলাদেশে অপচিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়েছে এবং তারেক রহমান বাংলাদেশে ফেরত আসতে পারে নাই। উনি নিজের রাজনীতিটা করতে পারেন, উনার নিজের এটা তো সবাই জানে সোশ্যাল মিডিয়াতে। আমার বেগম খালেদা জিয়াকে তো আমি সম্মান করি, আমার রাজনৈতিক দলের সাথে উনার রাজনৈতিক মতবাদ আলাদা হইতে পারে, কিন্তু উনার সাথে যে উনার চিকিৎসা ব্যবস্থায় যে অসঙ্গতি হয়েছে সেটা তো সোশ্যাল মিডিয়া এবং উনার দলের বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের এবং উনার চিকিৎসকদের বক্তব্যে আমরা জানতে পেরেছি যে উনাকে কিভাবে কি চিকিৎসার কারণে উনার কিডনি ফেল করেছে। আপনি তো ডাক্তার মানুষ, আপনি হয়তো আমার চেয়ে ভালো বলতে পারবেন, আমি হয়তো আইনের দিকটা ভালো বলতে পারবো। আমি এই সরকারের কাছে একটাই দাবি, যে যেই লোক নিজের দায়িত্ব অবহেলা করে বাংলাদেশের মানুষকে হত্যাযোগ্য করে তুলেছে, তার বয়ান সোশ্যাল মিডিয়াতে আসুক, সে ইন্টারভিউ দিতে পারুক বা না পারুক, সেইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথাটা হচ্ছে তার বিচারটা ওনারা সুনিশ্চিত করবেন কিনা, সেইটা আমার জবাব দিতে হবে। আমি বিচার চাই, আমার শ্রদ্ধা তার প্রতি আসবে যে বাংলাদেশের মানুষের প্রতি সুবিচার যারা নিশ্চিত করবে তাকে আমি শ্রদ্ধা করব। জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস 1.5 বছরে থেকে উনি বাংলাদেশের মানুষের প্রতি যেই অন্যায় অবিচার হয়েছে সেটা সুবিচার তিনি নিশ্চিত করতে পেরেছেন কিনা, আইনগতভাবে উনি বিচার নিশ্চিতের প্রক্রিয়া ইনশিওর করতে পেরেছে কিনা, সেইটা আমার প্রশ্ন। সেই প্রশ্নের জায়গায় আমি অনেক জায়গায় আমি দেখেছি যে উনি কারো দ্বারা রাজনৈতিক প্রভাবে উনি এখন বলবেন যে আমাদের দ্বারা রাজনীতি, কিন্তু আপনি হিসেব করলে হিসেবে ছকে ছকে মিলে যাবে যে যারা ক্ষমতা গ্রহণ করেছে তাদের সাথেই সমঝোতা হয়েছে এবং তাদেরই রাজনৈতিক এজেন্ডা ডক্টর মোহাম্মদ ইউনূস বাস্তবায়ন করেছে। কিন্তু এটা খুব সহজ, কারণ আমরা তো নতুন রাজনীতি করতে এসেছি, আমাদের উপরে সহজ হিসাব করে ছকে ছকে মিলে আমাদের উপর দায় চাপিয়ে দেওয়াটা অনেক সহজ, এবং যারা ক্ষমতায় থাকে তাদেরকে সহজে লেজিটিমেসি দেয়া, তাদেরকে ডিফেন্ড করা, এইটা একটা দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু আমরা তো নতুন রাজনীতি করতে এসেছি, আমাদেরকে রাজনীতির মাঠ থেকে মাইনাস করে দেওয়ার জন্য সব দোষ আমাদের উপর চাপিয়ে দেয়, এটা একটা সহজ ব্যাপার। কিন্তু শ্রদ্ধার বিষয়ে যেই শ্রদ্ধা, তুষার ভাইয়ের যেই শ্রদ্ধার কথা উনি বললেন, আমি দলমত নির্বিশেষে যে যতটুকু সম্মানের যোগ্য, যে যতটুকু সম্মান প্রাপ্য, তাকে ততটুকু সম্মান দিতে আমি অবশ্যই কুণ্ঠাবোধ করব না। তিনি যে যতটুকু সম্মান, কিন্তু যার যতটুকু অপরাধ, তার অপরাধের জন্য তার ততটুকু বিচার অবশ্যই নিশ্চিত হইতে হবে। শুনেন, আইনে একটা কথা আছে, অমিশন মানে কি, অপরাধ করলাম না কিন্তু তারপরেও আমার সেই অপরাধের সহযোগী হিসেবে আমার সেই অপরাধের সংজ্ঞায় আমিও অপরাধী হব। ঘটনাটা কি জানেন, যখন আপনি ডিনায়াল মোডে থাকবেন, এটা একটা কোনো ক্রিমিনালকে কোনোদিন দেখছেন যে একেবারে কখনো কোনো ক্রিমিনাল নিজেকে অপরাধী বলে স্বীকার করে? সে সবসময় নিজের ডিফেন্সে কোনো না কোনো কথা বলে। আইন অনুযায়ী আপনি সেলফ ডিফেন্স করতে পারবেন, কিন্তু কোনো অপরাধী কোনোদিন নিজেকে, একটা খুনি কোনোদিন নিজেকে মনে করে না যে আমি কোনো আমি খুন করেছি, এটা আমি অন্যায় করেছি। সে মনে করে এটার পিছনে একটা ন্যায্যতা আছে। শেখ হাসিনা যে এতগুলো মানুষকে হত্যা করেছে, সেটার পিছনেও সে একটা ন্যায্যতা দাবি সৃষ্টি করার চেষ্টা করে।